এখন আনি যে ৫ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে। সম্প্রতি বলতে ১-২ সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ জামাতের একজন না, নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম ৩ দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু করি। মন্দির ঠিক, শুধু মন্দির হিন্দু পাহারা দিচ্ছেন, ভাইদের মন্দির বন্ধের পাহারা মন্দির দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি। কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, সম্পর্কে আমরা না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে এ কিছু, ব্যাপারে আমাদের অবস্থান জনাব একদম শফিকুর রহমান স্পষ্ট। আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি। কিন্তু আমরা জামাত আমাদের ইসলামী সঙ্গত তার জায়গা থেকে অবস্থান জানায় নাই। এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত কিন্তু মনে জামাত করি। ইসলামী কি আমরা সেই এগুলা অর্থে কখনো প্রতিবাদ সমর্থন করি নাই, কখনো সমর্থন করবো না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। নীতিগত, একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে। অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি ডেফিনেটলি। আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী। সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু, চরিত্রবান, শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন? নাকি আপনাদের রাজনীতিতেও আসলে, মানে আমরা নাকি আমরা যা আপনাদের প্রত্যাশা রাজনীতিতেও করি সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা, আমরা নাকি দেখেছি আপনাদের রাজনীতিতেও শেষ সেটা কথা বলে কিছু নাই, রাইট। ক্ষমতা আমরা রাজনীতি দেখেন আপনাদের আসলে লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, ৪ দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে ২০ দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই বা অনেকেই নাই। যদিও ছোটখাটো ২-১টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু ২০ দলীয় জোট নাই, ৪ দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন না, মানসে কিন্তু গড়ে তুলবে, কিন্তু ডক্টর এটা রহমান, প্রত্যেকটা কিন্তু দলের ডক্টর নিজস্ব রহমান, এটা ব্যাপার। শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নেই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন ৫ বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। আমরা রাজনীতি আমাদের আদর্শ জায়গা থেকে থেকে যে বাইরে, ডক্টর দুইজন রহমান, মন্ত্রীর কথা আপনি রাজনীতি আদর্শ বলছেন, থেকে তারা বাইরে, ৩টা মন্ত্রণালয় তারা সাফ রাজনীতি, করেছে। রাজনীতি কি আদর্শের আমাদের বাইরে? যে স্লোগান, হ্যাঁ, না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি, যে তারা আলহামদুলিল্লাহ ৫ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, ৩টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন। অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না,
কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। আচ্ছা, দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আচ্ছা, আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ না, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু আমি এই আঙ্গিনার কেউ ছিলাম না। শফিকুর রহমান মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্কও পছন্দ করি না। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেচার। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসেবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি। ওকে, ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি, তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে, যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন, তারা আবার তার প্রশংসা করছেন। বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা, এবং আপনারা যে ইসলামকে, যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে, যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে
অনেক বিভাজন দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না, আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের। ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো, জনাব মামুনুল হক। জি, আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য, সময় কতটুকু পাবো আমি জানি না। মিসেস মাহবুব সাহেব তো উনি বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে। আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি। প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস যেই স্পেসিফিক যে কথাটা আমি বলেছি, আপনারা খবর নিয়ে দেখেন, গত 1 মাসের ব্যবধানের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুন নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে। সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি। আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, আরবি ভাষা সাহিত্য আছে, উর্দু আছে, ফার্সি আছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন হলো যে বিগত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন? ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয় নাই। এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে। মামুন ভাই একটা ছোট্ট প্রশ্ন কি করতে পারি? যে ধরেন আপনি যে, আমি কথাগুলো শেষ করি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয়, আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি, সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই, আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে। আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো, আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না, অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না। ইসলামকে এভাবে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহর কোরআন দেয়নি, বরং পরিপূর্ণভাবে ইসলামকে, যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই, আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে রাজনীতি যারা করে, আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি। এই জায়গাটার কথা বলেছি। আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বিষয় আমি বলি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি, যে একটা বিষয়ের গুরুত্ব আছে, সবটারই গুরুত্ব রয়েছে। সুদ, ঘুষ, দুর্নীতি সহ যেই সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি, আমরা আলোচনা করি। হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না। মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয়, কিন্তু সবটা বিষয় একই। সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন, এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসামূলক কিছু কথাবার্তা, দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা বিষয়। কাজেই সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি, আজও ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা করছি, ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন, একটা জায়গায় সমালোচনার পাত্র, তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয়। তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট নেতৃত্ব দিতে পারছেন। আমি একটু প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি, কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই
আপনাদের আলেমদের, হ্যাঁ। কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ, তিন পক্ষ, বহু পক্ষ, 100 পক্ষ দাঁড়িয়ে গেছে। আমি শেষ করি, এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমনাই আসল ইসলাম, আসল ইসলাম কি আসলে আটরশি, আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব, এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না। আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন, উনিও একজন আলেম, উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন, তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন, এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মীয় শাসন কিনা, সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা, সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা। আমি আপনার কাছ থেকে একটু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে 2 মিনিটে একটু শেষ করতে বলছি, আমার একটু টাইম কনস্ট্রেন্ট আছে। জি জি, প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি পরিপূর্ণ ইসলাম বলছেন কিন্তু সাংঘর্ষিক। এই যে আপনি ঈদে মিলাদুন্নবী সহ যে সকল মতবিরোধপূর্ণ যে বিষয়গুলি আপনি প্রশ্ন তুললেন, দেখেন আমাদের মতবিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ। মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে যাকাত দিতে হবে এই বিষয়ে দ্বিমত করেছে, এবং ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন? খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে, এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে, এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা, জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে। সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন, পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি 500 বছর ধরে। এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে, এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল। আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে, এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে। ওই জায়গাটা আমি বলেছি। এর বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে, এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে, পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না। কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না, সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জনাব মামুনুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি খুব কম সময় বলেছেন। আমি আবারও প্রশ্নটি করে রাখি, আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না। আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে, তাকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই রকম মতবিরোধ থাকার কারণে, আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী, স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন, আক্রমণ করছেন। এমনকি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোনো ইসলামিক দলের আদর্শিক রাষ্ট্রেরও একটা বড় তফাৎ আমরা দেখে যাচ্ছি। এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন, আপনারা এইটা ভাবছেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি একটু